আবারও ফ্রি ফায়ারের অফিসিয়াল টুর্নামেন্টের ভিতরে ব্যর্থ হলো টিম বাংলাদেশ। আসলেই কি টিম বাংলাদেশ ব্যর্থ হয়েছে নাকি দেখিয়েছে নতুন কিছু সম্ভাবনা? এ ব্যাপারে ডিটেলস আলোচনা তো অবশ্যই হবে। তারও পাশাপাশি যে সকল হেটার্সরা রয়েছেন যারা স্যাভেজ 420 কে হ্যাকার প্রমোট করতেছে বলে এলিগেশন দিচ্ছেন, নানা ধরনের বাজে মন্তব্য করতেছেন, তাদেরকে কি রিপ্লাই দিল স্যাভেজ 420 সেই ব্যাপারটা আপনাদেরকে দেখাবো। একই সাথে আপনাদেরকে এটিও দেখাবো ব্লেড নাকি শুভ। এই ব্যাপারে আরএসকে এর যে টিম মেম্বার গুলো রয়েছে তাদের কি মতামত, তারা এই ব্যাপারটা নিয়ে কি বলতেছে সেটিও সম্পর্কে আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। প্রথমে অবশ্যই শুরু করতে যাচ্ছি রমাদান কাপের ফাইনাল রিলেটেড। অলরেডি আপনারা জানেন গতকাল কিন্তু রমাদান কাপের ফাইনাল হয়েছে। এই ফাইনালের ভিতরে বাংলাদেশ থেকে 3টা টিম ছিল, ওয়ান ফায়ার সায়ানাইট, রেড হক্স এবং নক্সিয়াস ব্লেজ। প্রথমেই অভিনন্দন জানাচ্ছি ভ্যামুসকে, কারণ তারা হয়ে গিয়েছে গতকাল হয়ে যাওয়া রমাদান কাপের ফাইনালের চ্যাম্পিয়ন। এই টিমটি হচ্ছে মালয়েশিয়ান একটি টিম, শুধুমাত্র মালয়েশিয়ান টিম নয়, সেখানে কিন্তু আরো অনেকগুলো টিম ছিল। আপনাদেরকে যদি ওভারঅল স্ট্যান্ডিংটা দেখাই তাহলে দেখতে পাবেন ভ্যামুস কিন্তু মাত্র একটা ভুইয়া পেয়েছে, এবং এই ভুইয়া হচ্ছে সেই ভুইয়া যেটার মাধ্যমে তারা চ্যাম্পিয়ন রাশ ফরম্যাটের ভিতরে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। দ্বিতীয়ত রয়েছে এক্সপ্যান্ড, এটি হচ্ছে মালয়েশিয়ান টিম, বাংলাদেশের সব থেকে বেস্ট টিম। রেড হক্স এর যদি অবস্থান দেখেন তাহলে দেখবেন তারা 3 নম্বরে, কিন্তু তাদের তিনটি ভুইয়া ছিল। যখন বাংলাদেশি টিমগুলো ভালো পারফরমেন্স শুরু করে দেয়, প্রথমে আসে ওয়ান ফায়ার সায়ানাইট, তারা দুর্দান্ত একটি ভুইয়ার মাধ্যমে বাংলাদেশের ভুইয়ার যে একটি যাত্রা রয়েছে সেটিকে স্টার্ট করে। এরপরে পরপর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম নাম্বার ম্যাচে রেড হক্স ভুইয়া নেয়, এবং এই 3টি ভুইয়া নেওয়ার পরেই কিন্তু তাদের চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে বাংলাদেশি টিমগুলো এরপরে আর কোনো ভুইয়া সিকিউর করতে পারে নাই। গেমের ভিতরে যখন ভালো মানের পারফরমেন্স হচ্ছিল তখন শুধুমাত্র আমি নই, আপনাদের সকলের মধ্যে একটি আত্মবিশ্বাসের জন্ম নিয়েছিল এবার হয়তো আমরা একটি অফিসিয়াল টাইটেল পেতে যাচ্ছি, কিন্তু ভাগ্যের পরিহাস আমরা আবারও পিছিয়ে গেলাম। তবে হ্যাঁ, বলতেই হচ্ছে বাংলাদেশি টিম কিন্তু মোটেও খারাপ খেলে নাই। রেড হক্স পরপর 3টি ভুইয়া, ওয়ান ফায়ার সায়ানাইটের যে দুর্দান্ত ভুইয়া, একই সাথে নক্সিয়াস ব্লেজও কিন্তু ধারাবাহিক একটা পারফরমেন্স দেখানোর চেষ্টা করতেছিল। আমি যদি ওভারঅল পারফরমেন্সের কথা বলি তাহলে অবশ্যই বাংলাদেশের টিমগুলোর পারফরমেন্সের প্রশংসা করতেই হচ্ছে, এবং আমি দৃঢ় বিশ্বাসে বলতে পারি ভবিষ্যতে আপনারা আরো ভালো অবস্থায় দেখতে পাবেন। টুর্নামেন্টের শেষের দিকে কুট্টুসকে আরএসকে এর পক্ষ থেকে লাইভ স্ট্রিমের ভিতরে নিয়ে আসা হয় এবং নানা ধরনের কোয়েশ্চেন করা হয়। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তারা যে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারলো না, এ ব্যাপারে তাদের মতামত কি। বিষয়টি সম্পর্কে কুট্টুস জানায় তারা বাংলাদেশের লবিতে সব থেকে বেশি পরিমাণে ডমিনেশন করে খেললেও ইন্টারন্যাশনালি যে সকল টিমগুলো রয়েছে তারা আরো বেশি পরিমাণে ক্যাপেবল, তারা আরো বেশি পরিমাণে শক্তিশালী। তাই তিনি বাংলাদেশি অডিয়েন্সদেরকে এত বেশি পরিমাণে আশা না রেখে রেড হক্সকে সাপোর্ট দেওয়ার পাশাপাশি বাংলাদেশি অন্যান্য টিমগুলোকেও সাপোর্ট দেওয়ার কথা জানান। রমাদান কাপে বলবো না যে শিখছি, রমাদান কাপে আমরা অনেক কিছু করছি যেটা আগে পরে আমরা করতে পারিনি। সো অডিয়েন্সদের একটা কথাই বলবো, বেশি ফেড আপ হবেন না, এত আশা ভরসা রাখবেন না যে আমরা সব ভাঙ্গা চুরা ফেলবো। ওয়ার্ল্ডে আমরা যে বেস্ট এরকম কিছু না, অনেক ভালো ভালো টিম আছে, বাইরের দেশের টিম গুলো অনেক স্ট্রং হইতে পারে। আপনাদের রিজিয়নের টিম গুলো এতটা স্ট্রং না, বাংলাদেশের টিম গুলা, বাট বাইরের দেশের টিম অনেক স্ট্রং। দূর থেকে দেখা লাগে যে না এরা তো এখানে ফাইট করতেছে, এটা করলেই হয়ে যাবে, ফাইট দিতে যাবে, এমন কিছুই না। ব্যাটেল গ্রাউন্ড অনেক হার্ড একটা জায়গা। কখনো আমাদের উপর ওভার কনফিডেন্স রাখবেন না যে রেড হক্স একাই ভালো খেলবে, বাংলাদেশ থেকে আরো টিম আছে তাদেরকেও সাপোর্ট দিবেন। আর মেন যেই জিনিস, সব টিমকে সাপোর্ট করবেন, কাউকে হেড দিবেন না। সব দিন শেষে এরা বাংলাদেশের হয়ে খেলতে আসতেছে, এমন না যে এদেরকে অটো পাঠাই দেওয়া হয়েছে, সবাই কোয়ালিফাই হয়ে এখানে আসছে। ফাইনালে কোয়ালিফাই করা এত নর্মাল কোনো বিষয় না। সো জাস্ট টেক্সটিং করে একটা টিমের বদনামি আপনি করে দিতেছেন, এতটা সোজা না। ওরা নিজেরা খেলা এখানে আছে, কাউকে হেড দিবেন না কখনো। আমাদের পরবর্তী টপিক ব্লেড নাকি শুভ, কে সেরা। এই ব্যাপারে আরএসকে এর যে সকল টিম মেম্বার গুলো রয়েছে তাদের যে মন্তব্য রয়েছে সেটা জানানোর পূর্বে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই। সেটা হলো আমাদের যে ডিকে গ্যাজেটস হাব রয়েছে, গতকাল কিন্তু আমাদের ডিকে গ্যাজেটস হাবের 1 বছর সম্পন্ন হয়েছে। দেখতে দেখতে আসলে কিভাবে 1টা বছর সম্পন্ন হয়ে গেল সেটাই আসলে বুঝতেই পারি নাই। এই 1 বছরে আমরা অনেক ধরনের গ্যাজেটস নিয়ে কাজ করেছি, অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছি, আপনাদেরকে প্রপার একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। এই 1টা বছর তো আসলে আপনাদের থেকে অনেক বিজনেস করেছি, আপনাদের অনেকের সাথে কানেকশন হয়েছে, অনেকের সাথে আসলে ভালো সম্পর্কও গড়ে উঠেছে। এবার আসলে আপনাদেরকে কিছু দেওয়ার পালা। ডিকে গ্যাজেটস হাবের 1 ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে আমরা আমাদের গ্যাজেটের পেজের ভিতরে বেশ কিছু গিভওয়ে করতে যাচ্ছি, যেখানে আমাদের সব থেকে ভাইরাল প্রোডাক্ট মেমো ফিঙ্গার স্লিপ, ফিঙ্গার পাউডার থেকে ইয়ারফোন, এমনকি কুলার পর্যন্ত গিভওয়ে হবে। কিভাবে কি গিভওয়ে করা হবে সেই ব্যাপারে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন আমাদের ডিকে গ্যাজেটস হাবের অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে। যাতে আপনারা দ্রুত আপডেট গুলো পেতে পারেন সেজন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আমাদের পেজের ভিতরে যাবেন এবং আমাদের পেজটাকে ফলো করে দিবেন। 1টা বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের পেজের ভিতরে 5K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয় নাই। আমি দেখতে চাই এই ভিডিও থেকে কতজন আপনারা আমাদের পেজের ভিতরে যান এবং কত ফলোয়ার্স আমরা কমপ্লিট করতে পারি। তাই গিভওয়ে সম্পর্কে দ্রুত আপডেট জানতে এবং ফলো করার পাশাপাশি আমাদের পেজটাকে একটু খেয়াল রাখবেন।
অতি শীঘ্রই কিভাবে কি গিভওয়ে করা হচ্ছে সে ব্যাপারে আপনারা পেজের ভিতরে আপডেট পেয়ে যাবেন। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে, এই ব্যাপারটি আসলে বাংলাদেশের স্পোর্টস এর অন্যতম একটি টপিক। এই টপিকের যেন অবসানই ঘটিয়েছে আরএসকে এবং তাদের টিমের প্লেয়ার গুলো। রিসেন্টলি আরএসকে কাফিয়ার একটি লাইভের ভিতরে শুভকে নিয়ে আসা হয় এবং সেখানে শুভর সাথে তারা গেমস খেলে, নানা ধরনের হাসি ঠাট্টা মজা করে। এক পর্যায়ে গিয়ে সকলে এই ব্যাপারটিতে এগ্রি করে টপ ওয়ান শুভ অনেক ভালো মনের একজন মানুষ এবং তাদের সাথে অনেক ভালো সম্পর্ক। তারা প্রতিনিয়ত গেমস খেলে, অর্থাৎ অডিয়েন্স যে এইভাবে নানা ধরনের বিভেদ তৈরি করে সেটি আসলে তাদের নিজেদের মধ্যে কোনোভাবেই নেই। তারা নিজেদের মতো করে নিজেদের সাথে কমিউনিকেশন বজায় রেখেছে, নিজেদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে এবং একসাথে তারা গেমস পর্যন্ত খেলে। এ ব্যাপারে লাইভে কি ধরনের কথাবার্তা হয়েছিল সেই ব্যাপারটি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুভ ছেলে, ঠিক আছে, এটা ভালো একটা ছেলে, ভদ্র একটা ছেলে। বাংলাদেশ তখন টিমে করে ভালো লাগে, এটা তো শুভ। আমি তো জিনিসটা হচ্ছে এই টিমগুলো মানে ওইগুলো কোনো না যে ভাই তোমরা লাইভে এসে একদিন কমেন্ট করো যে ব্লেড ভার্সেস শুভ, শুভর এটা বলো ওইটা বলো, শুভ ফ্যান এটা, ব্লেড ফ্যান এটা, তারপর হচ্ছে কোনো দিকে রেড ডগ দেই, তারপর বলছি হেডা টপ ওয়ান দেই, এটি হুদাই ভাই একটা ফাউ ভাই, ঠিক আছে। এই পোলা আমগুলো গায়ে খেলা, আমি যদি এখন রাত রুদ্র লাগে ভাই, রাত এসে লাইভে সেম কথাই কইবো, সেম কথাই কইবো, তো হুদাই তোমরা রামভাই তো আমার রাত্রির পরে লাইভে ডাকছিল, আমি রিকশায় ছিলাম দেখে যাই নাই। হ্যাঁ তোমরা হুদাই খালি এক্স্যাক্টলি কোনো কন্ট্রোভার্সি নেই, সবাই একসাথে বসলে ফাইজলিমি হয়, সবাই একসাথে বসলে গেমে ভাই, গেম ভাই কোন টিমই এরকম না, ঠিক আছে, যে সবসময় এক টিম মারবে আর এক টিম মার খাবে। গেমে সবাই সবাইকে পারে। আমরা জাস্ট এগুলো অ্যাভয়েড করো, সবাই জাস্ট হেট প্রোভাইড করো, অফ করো। ওরা ওদের দিক থেকে ভালো, আমরা আমাদের দিক থেকে ভালো। জাস্ট লাইভে এনে এটাই দেখানোর ছিল, আর আর কিছু না। এই জায়গাতে আসলে আমি নিজের কিছু মতামত প্রকাশ করতে চাই। ওভারঅল বিবেচনায় যে বিষয়টি বুঝতে পারলাম, যারা হেড কমেন্ট করে তারা আসলে কারো রিয়েল অডিয়েন্স নয়, এরা হচ্ছে থার্ড পার্টি, যারা মূলত দুই দিকেই কমেন্ট করতে থাকে। অর্থাৎ আরএসকে এর কমেন্ট সেকশনে হলে আরএসকে কে নিয়ে বাজে মন্তব্য করে, অপরদিকে বাংলাদেশ টপ ওয়ানের কমেন্ট সেকশনে ঠিক একইভাবে গিয়ে বাজে মন্তব্য করে। তাই আজ থেকে আপনারা সেই সকল কমেন্ট গুলোকে গুরুত্ব না দিয়ে তাদেরকে ইগনোর করতে থাকুন। দেখবেন আর কয়েকদিন পরেই তারা নিজেরাই কমেন্ট করতে করতে বিরক্ত হয়ে যাবে এবং এই যে টপিকটি চলমান রয়েছে এটির অচিরেই বিলুপ্তি ঘটবে। এবার আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে স্যাভেজ 420 থেকে। রিসেন্টলি স্যাভেজ 420 বেশ কিছু অডিয়েন্সের উপরে রিয়েক্ট করে একটি ভিডিও আপলোড করেন, যেখানে অনেকেই কমেন্ট করতেছিল স্যাভেজ 420 যে মিনা সার্ভার কিংবা বাইরের যে সকল সার্ভারের প্লেয়ার গুলো রয়েছে তাদেরকে যে রিয়াকশন দিয়ে ভিডিও বানায়, সেক্ষেত্রে তিনি নাকি হ্যাক প্রমোট করতেছেন। এ ব্যাপারে স্যাভেজ 420 প্রথমেই জানান তিনি আসলে প্রমোট করার কেউ নয়, যাদেরকে তিনি রিয়াক্ট করতেছেন তারা অলরেডি অনেক বেশি পরিমাণে ভাইরাল, তাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার্স রয়েছে, তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। তাই সেক্ষেত্রে স্যাভেজ 420 আসলে তাদেরকে প্রমোট করার কোনো ক্ষমতা রাখেন না। দ্বিতীয়ত তিনি তার সেই সকল পুরনো অডিয়েন্সের জন্য ভিডিও মেক করেন যারা মূলত তার সেই সকল পুরনো কন্টেন্ট গুলো দেখতো। শুধু তারা কন্টেন্টই দেখে না, কোন লাইভে কোন ঘটনা কখন ঘটেছে সেই টাইম পর্যন্ত উল্লেখ করে তাকে মেইল করে। তাই তিনি তার সেই সকল সাবস্ক্রাইবার, সেই সকল অডিয়েন্সের জন্যই ভিডিও কন্টেন্ট তৈরি করেন। আর অপরদিকে আসতেছে ভালো কন্টেন্টের প্রতি রিয়াকশন দেওয়া, সে ব্যাপারে স্যাভেজ 420 তার একই ভিডিওতে জানিয়েছেন আপনারা যদি কোনো ভালো প্লেয়ার, কোনো স্পোর্টস প্লেয়ারের কোনো রিয়াকশন দিতে চান সেক্ষেত্রে আপনারা জানাবেন। যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট পাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণে রিকোয়েস্ট পাওয়া যায়, সেক্ষেত্রে স্যাভেজ 420 স্পোর্টস প্লেয়ারদেরকে নিয়েও তার রিয়াকশন ভিডিও কন্টিনিউ করবেন। যে কন্টেন্টগুলো দিতাম আমি, সেই কন্টেন্টের 80% সব ইমেইলে আসতো, ওরা লিঙ্ক পাঠাই দিত, ভাই এই ভিডিওটার উপর রিয়াকশন দেন, আপনার মতো একটা জোস ইন্ট্রো দিবেন, মিউজিক টিউজিক লাগায় জোসভাবে একটা এন্টারটেনিং করে একটা রিয়াকশন দিয়ে দেবেন। তো ম্যাচটা মানে ওদের ইচ্ছা, ওই ম্যাচটার ভালো লাগছে, ওই জিনিসটার ভালো লাগছে, বাকি সবাইকে দেখাবে, কিন্তু স্যাভেজ ভাইয়ের দায়িত্ব কি ওইটাকে সুন্দর করে সবার সামনে প্রেজেন্ট করা, কারণ স্যাভেজ ভাই এন্টারটেনার, সে এন্টারটেন করতে এক্সপার্ট। এমন এমন ভিডিওতে আমরা কাজ করছি যে ভিডিওটা নর্মালি দেখলে কেউ পছন্দই করবে না, কিন্তু সেইটারে আমরা এমনভাবে ইন্ট্রো দেয়, এমনভাবে প্রেজেন্টেশন করেছি যে রেজাল্ট মিলিয়ন ভিউ পাই গেছে, এরকম টাইমে গেছে। তো ধরো এটা হইতেছে আমার ভাই দুর্জয়, হ্যাঁ ওরেও গেলাম, বেটা তুই হ্যাক লাগা আমি তোর রিয়াকশন দিই, আমি কি মাল, শোনোটাই মাল ওটাকে কারা ফাইরা দিল, ওরে আমি টাকা মানে ওরে শুরু করে দিলাম, আমি সব কিছু করতেছি, আমি মানে ওর কেরিয়ার গঠন করে দিয়েছি, দ্যাটস কল প্রমোটিং। কিন্তু এরা অলরেডি এক্সিস্টিং মনে করো কন্টেন্ট ক্রিয়েটর, তারা অলরেডি মনে করে যে মিলিয়ন সাবস্ক্রাইবার্স বা মিলিয়ন মিলিয়ন মানুষ তাদেরকে চেনে। তো ওই পরিচিতির জন্যই আমাকে কেউ এসে কমেন্ট করে যে ভাই রিয়াকশন দেন, আপনি তো সুন্দর করে ভিডিওটা বানাই দেন, তো তারপর আমার দায়িত্ব কি। এবং যদি এত সহজই হইতো যে আমি হ্যাক নেবো, আমি হোয়াইট ট্রিবল হয়ে যাবো, আমি হ্যাক নেবো, আমি অমুক হয়ে যাবো, আমি হ্যাক নেবো, পুরো দুনিয়া আমি প্রতিষ্ঠিত হয়ে যাবো, ভাই রোকের উপরে অ্যালিগেশন আছে, সবাইয়ের উপরে অ্যালিগেশন আছে, 2-1 মানুষ ছাড়া বাকি সবার উপরে অ্যালিগেশন আছে। তো ওই এত সহজ হতো। আবার একটা সময় গেছে হ্যাঁ আরেকজনের ভিডিওতে রিয়াকশন দেয়, আরে বোকা চোদা, আরেকজনের ভিডিওতে রিয়াকশন দিলে কি স্যাভেজ 420 হওয়া যায়? তাহলে তো 2 মিলিয়ন যে কেউ করতে পারতো। তো জিনিসটা হতেছে এইটাই। একটা জিনিস হচ্ছে যে আমাদের চ্যানেলগুলো হতেছে এন্টারটেনিং পারপাজের চ্যানেল,
সবগুলো ফ্রি ফায়ার চাইলে কিন্তু এন্টারটেইনিং চ্যানেল। একটা কমেন্ট দেখলাম যে ইন্টারন্যাশনাল ই স্পোর্টস প্লেয়ারদের উপর রিয়াকশন সহ, নো প্রবলেম, আমাকে স্পেসিফিক লিঙ্কটা সহ কমেন্ট করবা যে ভাই এই লিঙ্ক এবং এটার ফ্যাক্ট এইটা, এবং যে যেটার উপর রিয়াকশন আমাকে দেওয়াতে চাও সেটার ফ্যাক্ট সহ বলবা। এবং আমার কিছু কিছু যে অডিয়েন্স আছে ওরা পুরো ইন্টারন্যাশনাল সার্ভার করে, ওরা ব্রাজিল সার্ভারের স্ট্রিমে যায়, ওরা মিনা সার্ভারের স্ট্রিমে যায়, ওরা করে কি বিভিন্ন জায়গা থেকে ম্যাচ একবারে ডিটেলস সহ আমাকে ইমেল করে পাঠায় দেয়। তো বুঝতে পারতেছো আমি ওদের জন্য কাজ করতেছি, সার্ভিসপোর্ট 20 ওদের জন্য কাজ করে, এবং সার্ভিসপোর্ট 20 বিশেষত্ব তো এইটাই। এবার আমাদের সর্বশেষ টপিক যেটি হচ্ছে ইটস কাব্য থেকে। রিসেন্টলি ইটস কাব্য একটি ভিডিও আপলোড করে যেখানে তার একজন পাগল ভক্ত তার গ্রুপে আসার পরে এক প্রকারের পাগল হয়ে যায়। সেই পাগল ভক্তের সাথে কথা বলতে বলতে এক সময় খবর নিয়ে জানতে পারে তার সেই ভক্তটির বাবা অনেক আগেই মারা গিয়েছে, বর্তমানে তার মাই মূলত তাদের পরিবার চালায়। এই অবস্থায় উপদেশমূলক বেশ কিছু কথা বলে ইটস কাব্য, যেখানে ছেলেটাকে ভালোভাবে পড়ালেখা করার পাশাপাশি টাইম মেনটেন করে গেম খেলার কথা জানায়। সেই অডিয়েন্সকে বলার পাশাপাশি ইটস কাব্য বাংলাদেশের সকল স্কুল কলেজে পড়ুয়া সকল গেমারদেরকে রিকোয়েস্ট করেন নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে গেমস খেলার জন্য, এবং তাদের যে পড়ালেখা রয়েছে সেই ব্যাপারটাতে যাতে সব থেকে গুরুত্ব দেওয়া হয়। ভিডিও দেখি ভাই ভাই বিগ ফ্যান ভাই কাপু ভাই 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 বিগ ফ্যান ভাই ভাই কাপু আসিফ ভাই বিগ ফ্যান আসিফ ভাই সবাই ভিডিও দেই ভাই কাপু ভাই ও ভাই রাতুল ভাই 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 করতেন আমি সবাই দেখে আইতাম ভাই, আমার লগে বিবে যায় আছে ভাই, আপনাদের একটা লিখেন ভাই ভাই আমি কান্না দিম ভাই, আপনি ভাই ভাই বলবে আমার একটা ধরেন না ভাই। তুই একটা নাটক বাজ, তুই যে ওয়াদা করছিস আমার খুব ডাউট আছে তুই ওয়াদাটা রাখবি কিনা, কিন্তু দেখ ভাই তোরে হাত জোড় করে রিকোয়েস্ট করছি তুই ওয়াদাটা রাখিস। ভাই আমি রাখবো ভাই, আমি সত্যি কইছি ভাই, আমি রাখবো কইছি, আপনার কথাটা আমি রাখবো ভাই। হয় অবশ্যই আপনারা পড়ালেখাকে অনেক বেশি পরিমাণে গুরুত্ব দিবেন। যেমন আপনারা মাঝে মাঝে দেখবেন আমি কিন্তু আমার কন্টেন্টে অনেক বেশি পরিমাণে লেট করি। যে সময়গুলোতে আপনারা দেখবেন যে 7-8 দিন ধরে হয়ে গেছে আমার কোনো প্রকারের ভিডিও আসতেছে না, তখন না হয় আমার মিড না হলে ক্লাস টেস্ট কোনো একটা পরীক্ষা চলমান রয়েছে। আমি বলবো না এত বেশি পরিমাণে ভালো এবং এক্সট্রিম লেভেলের ছাত্র আমি, কিন্তু পড়ালেখা, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করা, গেমস খেলা এবং অন্যান্য কাজের পাশাপাশি আমি সর্বোচ্চ চেষ্টা করে থাকি আমার পড়ালেখাটাকে মেনটেন করার জন্য। আর এই জন্যই হয়তো আপনারা মাঝে মাঝে বিরক্ত হন, অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে ভাই আপনি তো অনেক লেটে মাঝে মাঝে আপডেট দেন। আসলেই বলতে হচ্ছে পড়ালেখা প্লাস গেমিং কন্টেন্ট ক্রিয়েশন একসাথে চালানো অনেক টাফ ব্যাপার। তাই আমিও আপনাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করব এই সময়গুলোতে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, একই সাথে আপনারাও ব্যাপারগুলোকে মেনটেন করার সর্বোচ্চ চেষ্টা করবেন। ইয়াপ গাইস, আজকের ভিডিওটি পর্যন্ত, আজকের মতো এখানে শেষ করতেছি। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।